আমি যা টাকাবে করতেছি কি মনিটর করার লিখে দেখে আমার দপ্তর পারতো না মনিটর করতো। আমি তো টাকা দিতেছি এবং কি তারা তো রেগুলার টাকা দেয় না, 2 মাস 3 মাস পর দেয় টাকা, 6 মাস পরও টাকা পায়, এমন ঘটনা আছে। কাজে আই স্ট্রংলি রিকোয়েস্ট ফর ইচ ওয়ান অফ ইউ, এই আউটসোর্সিং প্রথা বাতিল হোক, ফিক্সড প্রথা বাতিল হোক। আরেকটু স্পিকার মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব, একটা বয়স্ক আছে রিএমপ্লয়মেন্টের সরকারের নিয়ম মতো কত বছর বসে 65 বছরের পরে সরকারি কেন সেটা 72 বছরের আপনার ফ্রেন্ড, I have no personal animosity with anyone. The person who I am referring to, he is an elector of my constituency. But it's a matter of, it's a ghatana. Your OSD, he is 72 years of age. He is drawing salary with an amount of in around 1 lakh rupees. 1 lakh rupees. Net amount from 94,792 টাকা। দিয়ে একটা কাটতেছে 5,208 টাকা, দিয়ে একটা কাটতেছে ইনকাম ট্যাক্স। Why should that? You do know he is bringing back name towards you. আমি জানতাম না। He is earning bad name. He is known as, you know his nickname? আপনি তো বোঝেনই না, আপনি তো ভালো মানুষ, আপনি তো এগুলো চিন্তাই করেন না। এর 4 to 6%, মানে 4-6%। What is this? আমি তো ঠকলে গেছি, বলি তা তো আমার ওনার গোচর নিয়ে দিব। He is earning bad name. অফিসে গেলে ক্যামেরারা বাইরে হয়ে থাকতে হয়, ভিতরে ঠিকাদার লোক মিটিং। Why is it defect of chief minister? Why is that? He is evening the former residence of the chief minister. Why? Is he entitled? That has become his office. And who surrounds him? I don't want to spell. Rest of the things I probably I tell you face to face. You know one thing. Many officers of grade 2 TCS officers are waiting for the PSC chairman to put down the signature for promotion. আমি জানি না একদিনের মধ্যে কিছু দল সম্বন্ধে একটা খবর কাগজে দেখলাম এমন একটা ঘটনা যে টিসিএস গ্রেড 2 অফিসাররা তাদের প্রমোশনের ফাইলে টিসিএস গ্রেড 1 বিকজ ফাইলে শুরু করে না, টিসিএস টিপিএসসি চেয়ারম্যান কনফারেন্স যায় না। আর এই ভদ্রলোক আপনার নাম মানে আপনি পুঞ্জু নির্দেশ না, আপনার সবাই ঠকায় আপনি সেই এরিয়া টিপিএসসি থেকে প্রসেস রিলেটিভের জন্য ওই টিপিএসসি চেয়ারম্যানের কনফারেন্স নিয়ে এসে and inside son-in-law promotion by PR the post of assistant professor PRI Edinburgh. Why this happen? You know, the whom you have appointed, you should know it. How people are misleading and cheating. How people are misleading and cheating you, it's high time
You should be aware. You know, one of his closest relatives, whom you have down the signature for Lokaयुक्त, the chairman of Lokaयुक्त, he happens to be a close relative of your OSD. You know that? No, I tell you, you don't know that. I'm 100% sure Mr. Mani Shah is not aware of all the developments. I know him since years after years, decades after decades, I know. Daughter, his daughter, out of town, assistant register in National Law University. Son-in-law, daughter, are you aware of this? আপনি aware নিশ্চয়ই আপনি সম্মতি প্রকাশ করতেন, আমি জানি sure. তো behind the curtain, আমি যে মাঝে মধ্যে কই ষড়যন্ত্র চলছে, is the fact. Your close friend are backstabbing. আমার অনুরোধ থাকবে আপনি নড়ে চড়ে বসুন, দেখেন চোখ। বিশ্বাস করে বয়সেন ঠিকই, বিশ্বাসের কাজে অমর্যাদা করতে, বিশ্বাস আপনার বিশ্বাসে ঠকাইতে ঠকতেছেন। আপনি ঠকতেছেন, মানুষকে ঠকতে পারছেন, মানুষ ঠকতেছে। আমি ওই শূন্যপদ ওই টিপিএসসি কথা বলে দিয়ে শূন্যপদে কবিতা গেছি। আমার একটা অনুরোধ থাকবো, আপনি প্রথম থেকে শুনছেন না, আমার রেকর্ড আছে, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ফায়ার সার্ভিস, জিআরবিটির ওই লিস্টের কথা কইছি, টেক 1, টেক 2, এসটি জিটি কথা কইছি। প্লিজ রতন বাবু এসএলপিটা উইথড্র করেন, এসএলপিটা উইথড্র করেন। ডিভিশন বেঞ্চ রাইজটা হারবেন, শুধু শুধু বেকারদের জীবন নষ্ট করে এসপিজিটি যারা 2022 কোয়ালিফাই করছিল, তারা কিন্তু একটা রিজার্ভেশন নিয়ে কেস আমি যেতে বলছি, রিজার্ভেশন স্ট্যাটাস থেকে কেস করছে হাইকোর্টে। হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তাদের পক্ষে রায় দিয়েছে, রাজ্য সরকার এটারে চ্যালেঞ্জ করছে, এসএলপি টার্গেট করছে এফএক্স কোর্ট। শুধু শুধু লাভে দিতে পারে বসেটা কি ছেলে মেয়েদের একটা বেকাররা পাস করছে বইয়ের প্রত্যাশা নিয়ে, আর কত পোস্ট খালি, কি পড়াশোনা হইতেছে। আজকে শিক্ষক দিবসে এত শিক্ষকদের স্বল্পতা। আপনি বিচক্ষণ ব্যক্তি, I have no doubt about your integrity. You are striving hard for the benefit of the people, but you kind to be very, very alert. আপনি try to convince the highest authority, আমি জানি आपने कन्विंस हुए, मेरे से 21 डिपार्टमेंट नहीं सर जाएगा, पार्ट ऑफ सब देना तो किसी को पार्ट तक डिफाइन डॉक्टर रखें, किधर वो कोर्ट बीडब्ल्यू रखे, बीडब्ल्यू सकते और आपने बुझा आपने सब छाड़े छाड़ा तो डॉक्टर आप मॉनिटरिंग रखना, देखो आपने बुझा मिले थे। Why I am speaking this? This will help my state of Tripura to flourish. I am honestly speaking, বেকাররা যেটি যন্ত্রণা অব্যক্ত যন্ত্রণা আসবে, আমি এখানে ভাষা দিতে আসছি। আমার কথা মতো অনেক ত্রুটি থাকতে পারে, আমি হয়তো আপনাদের জন্য লাইন টাইন হারাই দিচ্ছি, অনেকে কইতো মনে যারা কথা কইতো মনে নাই ফোল্ডারের নাম চাই, কিন্তু বেকাররা দিশে না আইটি কিছু নাই, সরকার দিকে তো আমরাই তাদেরকে টাকা করে রাখছি, ওই যেতে হয়। তো আমার বিনম্র অনুরোধ থাকবে এইগুলো পুরোনো আমি যে কারণে
ডক্টরের নিয়মিত বেতন ক্রম, ওই যে ফিক্স বুকস একদম না, নিয়মিত বেতন ক্রম সরাসরি নিয়ম। ডোন্ট ইনভলভ আপনার এই যে পলিসিটা এগেইন আমি এখানে উইথড্র করার জন্য আউটসোর্সিং কথাটা দয়া করে আপনি টাকা দিতেছে, সরকার টাকা দিতেছে, আমি একটা এজেন্সির মালিক, আমি বিনা পরিশ্রমে আমার কাছে কিছু টাকা আছে, উদ্ধার করছে, এটা ফার্ম করছি, আমি বিনা পয়সায় এরা টাকা সব থেকে বেশি টাকা আমি খাই দিতেছি। আমাদের ছেলে মেয়েদের হাতে টাকা দেয়, কর্মচারীদের হাতে টাকা দেয়, মা ইকোনমি আমার ছেলে মেয়েদের ভালো হইব। আমার বিনম্র অনুরোধ থাকবো, সকলের কাছে অনুরোধ থাকবো, অনেকে হয়তো আপনার বুঝতে পারে না, ভয় পায়, মিনিস্টার চিফ মিনিস্টার আপনার বাবা, আপনি তো বিতর্ক করলে জানেন না। হ্যাঁ, সব সারা মানুষ করতেছে যে চাকরি হয় না। এটা সিস্টেম, এই পার্টি, আমি এটা কম এই পার্টির সিস্টেম, এটা আপনারা জানেন, এটা সবাই জানেন, এই পার্টির সিস্টেম আগে জন্য দেখছি, বর্তমানে দেখছি, এটা তাই দেখবে না, এটা পার্টির সিস্টেম হয়েছে। You can't call spade a spade in this party. I know it. I was also part and parcel of this. Your team. Don't worry. I know each and everything, pros and cons of what happens, what is going on. But the fact of the matter is, এই পার্টিতে বিনা কারণে বাপত্র মানুষ ভয় দেয়, বুঝতে পারতো না। আমি বলতেছি আপনার শূন্যপদের কথাই বলতেছি যে আপনি এই শূন্যপদগুলো পূরণ করুন, নিয়মিত স্কেডিউল দিন, এবং এই যে প্রথা ফিক্স কিংবা আউটসোর্সিং এগুলো বন্ধ করুন। আমি চাবো যে আগামী সভা বিশ্বাস এই সরকার মনে চলে বইব এবং আগামী দিনগুলোতে খুব দ্রুততার সঙ্গে ফিল আপ করবেন। এবং এই যে টিপিএসসির মধ্যে রিপ্লেসমেন্ট, টিপিএসসি যে পোস্টগুলো, এগুলো রিপ্লেসমেন্টের কমিশন রাখেন, মাস্ট রিপ্লেসমেন্টের কমিশন রাখেন। অনেক পোস্ট আবার খালি থাকবো, আবার প্রবলেম হইব। আর এই যে জিআরডি এটির মধ্যে আপনারা ওয়েটিং লিস্ট রাখছেন, এটুকুই বললাম। আমি চাবো এরা যে বেকাররা, তাদের মুখে হাসি ফুটুক, তারা স্বাধীনভাবে নিজের পায়ে দাঁড়ায় বাঁচুক, যেহেতু সবাই চাকরি দিতে পারতেন না, এবং ট্রান্সপারেন্ট ভাবে যেন চাকরিগুলো হয়, এটা আপনি সুনিশ্চিত করেন। এবং না যে মন্ত্রী বই আমি আমার সুযোগ পাই, হ্যাঁ, আমি জানি চাকরি ট্রান্সপারেন্ট দেখতে হইতো, মেধা আছে দেখতে হইতো, অনেক মন্ত্রী স্ত্রীরা ডেন্টিস্ট হিসেবে সুযোগ পেয়েছে। আমি দাম করে ওইটা চ্যানেলের উপর লাগা দিতে আসে না, আমি প্রথমে করেছি ওইটা আপনার ABCD করে বইটা হল। আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। আজকে বক্তব্যটা কোনো পলিটিক্যাল লিখে না, আমি সত্যিকার অর্থে বেকারদের স্বার্থের কথা এটাই কইছি। ট্রান্সপারেন্ট ভাবে যেন চাকরিগুলো হয়। ডেন্টিস্ট পদ নিয়ে কি হয়েছে না হয়েছে, ফর দ্য ফার্স্ট স্টেপ হয়েছে ওই জন্য NHM সব পরীক্ষা হয়েছে, CHO পরীক্ষা হয়, সব পরীক্ষা হয়। ডেন্টিস্টের বেলায় রিটেন এক্সামিনেশন হইল না, ওয়াকিং ইন্টারভিউ হইল। Don't look at my mouth. I don't want to say anything. I know anything, but I don't want to say anything. I don't want to say. The বেকারের চাকরি পায়, স্বচ্ছতা বজায় রাখুন, আপনার ফিক্স আর আউটসোর্সিং বিষয় ইমিডিয়েটলি ব্লক করে FTTT যেটা আপনারা রাখছে more than 50% তাইলে আমাদের কোনো বক্তব্য ছিল না আপনি
বসে করলে এসটিএসদের প্রবলেম হতে পারে। ঠিক আছে, এখন এ বিষয়ে বলবেন রঞ্জিত মহোদয়। মাননীয় চেয়ারম্যান মহাশয়, মাননীয় সদস্য, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আলোচনা করেছেন, যেটা ত্রিপুরা বেকারদের মনকে আকর্ষিত করা। বাংলা একটা প্রবাদ আছে, চোরের পর চুরি কর, গৃহস্থরের পর সদা। বিধানসভার ভিতরে দাঁড়ায় আমি কমু বেকারের দরদ দেখামু, আর বিধানসভার বাইরে আমি টেস্ট যাতে চাকরি আনে। 10,330 প্রমাণ, 10,300 রাস্তায় বসে দিছে। আমাদের সরকার স্বাভাবিকভাবে শূন্যপদ পূরণের পদ্ধতি চালু রাখছে। দপ্তরের মাননীয় মিনিস্টার, মুখ্যমন্ত্রী তার বারবার বিধানসভাতে কত চাকরি দিচ্ছে সেগুলো সেখানে উত্থাপন করছে। তারপরও এমন ভাবে সাজায় পড়ে আছে যে শূন্য সমস্ত বেকারের হতাশা। তিনি তার পারমিক ভাষণে বললেন যে বেকারের দুঃখ, হতাশা, এই সূত্র উনি কোর্ট থেকে পেয়েছে। বামফ্রন্টের আমলে ছেলেদের মানে চাকরিটাই তাদের মূল উদ্দেশ্য, সরকারি চাকরি। সরকারি চাকরি নেওয়া এটা সরকারি পদ্ধতি। শিক্ষক নেবে, ডাক্তার নেবে, ইঞ্জিনিয়ার নেবে, কত পদ, স্বল্প পদ। এখন হাজার হাজার শিক্ষিত বেকার। এই বেকারদের বাইরে বেকারদের কর্মসংস্থানে উৎসাহিত করা। প্রচুর বেকার আত্মনির্ভর হচ্ছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে, সরকারি চাকরির দিকে তারা দৃষ্টিপাত করছে না। মাননীয় সদস্য উনি আসলে তিনি বলেছেন যে সিআরবিটিতে গ্রুপ ডি, গ্রুপ সির অনেক চাকরি তারা অন্যদিকে কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে গেছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আহ্বান করেছে যে মানুষ আত্মনির্ভর হওয়া। কোন পদ্ধতিতে আমরা বেকারদের বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, তার জন্য স্কিল ডেভেলপমেন্টের উপরে এই সরকার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার উপরে বিশেষ দৃষ্টিপাত করছে, যাতে হাজার হাজার অর্ধ শিক্ষিত, গরিব শিক্ষিত থেকে সমস্ত মানুষ যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। শুধু শিক্ষিত বেকারদের কর্মসংস্থান, জীবিকা নির্বাহ নয়, এই সরকারের সিদ্ধান্ত হলো সমস্ত অংশের মানুষ, যারা গরিব থেকে অন্য অংশের মানুষরা তার কর্মসংস্থান পায়। তার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর আবাস যোজনা যে ঘর দিয়েছেন, শুধু মানুষকে ঘর দেয়নি, ঘরের সঙ্গে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। 4 লক্ষ মানুষ ঘর পাচ্ছে, তার সঙ্গে মানুষ রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, যুগালি তারা কাজ করছে। বিভিন্ন কৃষি সেক্টরগুলোকে এবং হর্টিকালচার গুলোতে অর্থাৎ আত্মনির্ভর হওয়ার জন্য কিভাবে তার উৎপাদন বৃদ্ধি করে, তার শিল্প স্থাপন করার জন্য, তার জন্য সরকারিভাবে আমাদের এনিম্যাল হাজবেন্ডারি থেকে শুরু করে, আমাদের শিল্প দপ্তর থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে বিভিন্নভাবে লোনের ব্যবস্থা করেছে। লোন দিয়ে বেকার, শিক্ষিত বেকার সে লোন নিয়ে তার কর্মসংস্থান, ইন্ডাস্ট্রি তৈরি করবে, সঙ্গে অন্যরা চাকরি পাবে। সুতরাং এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে সরকারি চাকরি বেকারদের একমাত্র কর্মসংস্থানের উপায়, সেটা ঠিক নয়। সেটা দিটা রাজনীতির জন্য রাজনীতি করা যায়, বেকারদের সুশুনি দেওয়া যায়, বেকারদের নিয়ে আন্দোলন করা যায়, কিন্তু ভবিষ্যৎ ত্রিপুরা উজ্জ্বলতার জন্য, সমৃদ্ধি ত্রিপুরা গঠনের জন্য ছেলে মেয়েদের আত্মনির্ভর করা, প্রেরণা যোগানো প্রত্যেক নির্বাচিত প্রতিনিধির সমস্ত রাজনীতির দলের দায়িত্ব রয়েছে। এবং সরকার কোথায়ও এই আজকে আমাদের বিধানসভায় যারা কর্মচারী রয়েছে তারা চলবে না বিধানসভায়, সেগুলো ধারাবাহিক চলছে। স্কুল চলছে, শিক্ষক মহাশয় লাগবে, ডাক্তার লাগবে, সেগুলো কোনো অবস্থাতে সরকার সেদিকে দৃষ্টি রেখে মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করছে। আমি আপনার মাধ্যমে আমি বিরোধী তিনি বলে তিনি চলে যান, ওনার এক অভ্যাস আছে, উনি কথা বলে, কথা শোনার মানসিকতা নেই। যার শোনার মানসিকতা নাই সে মানুষের জন্য কি করবে? তিনি প্রথমে এসে মাননীয় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন, মুখ্যমন্ত্রী নেই এত, এবং বিরোধী দলনেতা নেই, এবং দায়িত্বশীল ব্যক্তি তিনি দীর্ঘদিন
নিজে বলে সেখান থেকে পালিয়ে গেলে শোনার সাহস রাখেন না। সুতরাং আসলে এরা বেকারদের বিভ্রান্ত করা, মানুষকে বিভ্রান্ত করা, সস্তা রাজনীতি করা, কারণ জানে যে বেকারদের এই বিষয়গুলো যদি আমি তাদের কাছে তুলি তাদের একটা সমর্থন পাওয়া যাবে, আস্তে আস্তে জনবিচ্ছিন্ন হয়ে যাবে, হয়ে যাচ্ছে। এটাই প্রমাণ করছে ত্রিপুরার মানুষ। এবং আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রিসভা পরিষদের আপনারা দেখবেন এর মধ্যে আমাদের জিআরবিটি এবং বিশেষভাবে স্পেশাল এক্সিকিউটিভ থেকে এই জানেন বিভিন্ন কারণে তো সে চাকরিগুলোকে দিতে পারছে না। সরকার আন্তরিকতার সঙ্গে মুখ্যমন্ত্রী রয়েছে, সেগুলো এই কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন, ব্যাপারটা দেখতে পাবেন সে চাকরিগুলো সরকার কতটা পজিটিভ ব্যাপারদের সম্পর্কে সেটা আমরা তার প্রমাণ আমরা দিয়ে যাব। আমি মনে করি এইভাবে বিভিন্ন বিষয় এনে অর্থাৎ বেকারদের যাতে বিভ্রান্ত থেকে দূরে থেকে অর্থাৎ কিভাবে আমাদের ছেলে মেয়েদেরকে কাজ এবং জীবিকার ব্যবস্থা করে ত্রিপুরাকে সমৃদ্ধি করা যায় সেদিকে প্রত্যেকের দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। মাননীয় চেয়ারম্যান মহাশয়, আমি এখন এদের ওরা প্রশ্ন তো পাশে বসে তো ওই সিপিএম এর ভাষা সেটা হাওয়া লাগছে, হাওয়ায় কারণ হয়েছে। সিপিএম কি করতে আগে ইন্টারভিউ দিত, ইন্টারভিউর পরে ইন্টারভিউ শুধু বেকারের দিত, লাইনে ঘুরাই আর চাকরি দিত না। এরপরে কোনো সরকারি নিয়ম নীতি মানতো না। আমাদের সরকার তো নিয়ম নীতি মান্য যোগ্যতার ভিত্তিতে এমন কোন উদাহরণ দিতে পারবে সুদীপ বাবুরা এবং বিরোধীরা যে একটা চাকরি কোন নেতা মন্ত্রী ছেলে পেয়েছে, যোগ্যতা যার আছে সেই চাকরি পাবে। আমরা 2018 সালের আগে বলেছি যোগ্যতার নিরিখে চাকরি পাবে সরকার, সেখানে নেতা মন্ত্রী এমএলএ হস্তক্ষেপ করবে না। এই যে একটা স্বচ্ছ নিয়ম নীতি চলছে, এটাই তাদের খাত হয়েছে, এটাকে তারা সহ্য করতে পারছে না। এমন দরদ উনি দেখাচ্ছে যে তিনি যেন বেকারের জন্য ওনারই মন কাঁদে আর কারণ নয়। এবং সুতরাং এগুলো বলে বলে এবং ত্রিপুরাকে ধ্বংস করেছে, আরো করতে চাইছে। আমার বিশ্বাস ত্রিপুরার শুভ বুদ্ধি সম্পূর্ণ বেকাররা এদের কথায় কখনো বিভ্রান্ত হবে না এবং এরা জানে যে এই সরকার বেকারদের এবং বিশেষভাবে কর্মসংস্থানের জন্য একটা স্বচ্ছ নীতি নিয়ে সেটা ধারাবাহিকভাবে শূন্যপদ পূরণ হবে, সেটা ধারাবাহিকভাবে থাকবে। কোন সরকার এখানে দাঁড়িয়ে বলতে পারবে না, কত সরকার কংগ্রেসের এসছে, বামফ্রন্টের এসছে যে কোন শূন্যপদ ছিল না, সমস্ত পূরণ করে দিয়েছে, তারপর তারা সরকার থেকে চলে গেছে। এগুলো ধারাবাহিকভাবে থাকে, এগুলো একটা প্রসেস। কারণ থাকবে শূন্যপদ খালি হবে, আবার শূন্যপদ পূরণ হবে, এগুলোই নিয়ম। এগুলো নিয়ে এমন দরদ দেখাচ্ছে, হাজার হাজার শিক্ষক হতাশা হয়ে গেছে। কোনো বেকার হতাশা হয়নি। বেকাররা এবং এই সরকারের আমলে তারা বলছে এই সরকারের আমলে লাইনে যেতে হয় না, মন্ত্রীর বাড়িতে যেতে হয় না, এমএলএর বাড়িতে যেতে হয় না, চাকরি তার যোগ্যতার নিরিখে হয়। এই সরকার বেকারদের যোগ্যতা দিয়ে তাদেরকে সমাজের মধ্যে মর্যাদা দিচ্ছে এই সরকার। সুতরাং আমার ধারণা কোন রকম প্ররোচনাতে কোন বেকার বিভ্রান্ত হবে না। মন্ত্রীর প্রতি আমার রয়েছে মন্ত্রিসভার প্রতি সকলের প্রতি বিশ্বাস রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। এই বিষয়ে এবার বলবেন মাননীয় সদস্য শ্রী নয়ন সরকার মহোদয়। মাননীয় চেয়ারপারসন মহোদয়, মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন যে বিষয়ে আলোচনা করেছেন সে বিষয়ে আমি যুক্ত করতে চাইছি। দেখুন, আমি যদি বিধায়ক না হতাম হয়তো আমিও বেকার যুবক হয়তো থাকতাম। তো বিধায়ক হওয়ার আগ পর্যন্ত এরকমই ছিল, কিছু করতে পারতাম না, সেরকম কর্মসংস্থান ছিল। তো আমরা যুবক হওয়ার সুবাদে অনেকের সাথে আমাদের যোগাযোগ, আমি একটা যুব সংগঠনের সাথেও যুক্ত। স্বাভাবিক যুবকরা রাস্তায় আছে, রাস্তায় থাকতে হচ্ছে, কিন্তু তাদের যে নিয়োগ নীতি যে রাজ্যের হওয়ার কথা সেরকম নিয়োগ নীতি না হওয়াতে আমাদের রাস্তায় থাকতে হচ্ছে, কোনো নিয়োগ নীতি হচ্ছে যে কোটাই হচ্ছে ম্যাক্সিমাম আওয়ার্স হচ্ছে। তো দেখুন, আমাদের এই যে বিধানসভা, আমি বিধানসভা দিয়ে শুরু করছি। এই বিধানসভাতে এখন ত্রয়োদশ বিধানসভা চলছে, এর আগে দ্বাদশ ছিল, দ্বাদশ এবং ত্রয়োদশ
বিধানসভাতেই কিছু না কিছু নিয়োগ করা হতো, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার আপনারা বলছেন এই দ্বাদশ বিধানসভা নির্বাচনে আপনারা এই বিধানসভা আমাদের হাউসে মানে বিধানসভা পরিচালনার জন্য কোন স্থায়ী নিয়োগ করলেন। নোটিশ দিয়েছেন 2021-এ, কি হলো? তাদের থেকে কয়েক লক্ষ টাকা পরীক্ষার জন্য নেওয়া হলো, এখনো পাইনি, আর আপনারা সেটাকে বাতিল করে দিয়েছেন। কি অবস্থা? বিধানসভা এরকম অবস্থা থাকে, এটা তো আপনার নিয়োগ করা হয়, এটা তো কারো আন্ডারে নিয়োগ করতে হয় না। তো আমাদের বিধানসভাতে এইরকম অবস্থা। বেকার যুবকরা আছেন, আপনার যুবকের কল্যাণে খালি লোনের কথাই চিন্তা করলেন, চাকরি দেওয়ার কথা চিন্তা করবেন না। বিধানসভা কিভাবে চলবে, হাউস কিভাবে চলবে যদি আমাদের বিধায়কের সাথে বিভিন্ন স্টাফ থাকে, কিন্তু আমরা কিছু মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করেছেন, সেটা দিয়ে সবটা হয় না। যাই হোক, আপনারা জানি না কবে এই বেকার যুবকদের যে এক্সামের জন্য যে টাকা দিয়েছেন কবে ফেরত দেবেন, এটা আপনারা বলতে পারবেন। দেখুন, টিপিএসসি সবসময় নিয়োগ করে, কিন্তু টিপিএসসি তো নিয়োগ প্রক্রিয়া নোটিশ দেয়, কিছু এক্সামও দেয়, কিন্তু তারপর বাতিল হয়ে যায় বিভিন্ন দপ্তরে। আপনার জেল পুলিশ বলুন, তারপর ফায়ার ডিপার্টমেন্ট, স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে তো অনেকে আমাদের বাড়িতে আসে। একজন বিধায়ক বলেছেন যে বিধায়কের বাড়িতে যেতে হয় না, আমাদের বাড়িতে আসে, কিন্তু আমরা বিরোধী দলের বিধায়ক, তারপরও আসছে স্পেশাল এক্সিকিউটিভের জন্য কবে নেওয়া হবে, কি আসছে, কিন্তু আমরা জবাব দিতে পারছি না। তাদেরকে আমরা এটাও বুঝতে দিই না যে আমরা বিরোধী দলের বিধায়ক, আমরা আপনাদেরকে চাকরি দিতে পারবো না, এটা আমরা বলি না। কিন্তু আমরা বলছি দেখা যাক সরকার কখন নিয়োগ করে, কিন্তু কোনো নিশ্চয়তা নেই সেই ক্ষেত্রে আপনাদের যে মান কবে তারা পাবে। আর শিক্ষক টেট, টিটেট বা বিভিন্ন টেটে বলুন, এটা তো প্রক্রিয়া, কিন্তু 10,323 যাওয়ার পর এই যে গ্যাপ যে স্কুলগুলো আছে, এই গ্যাপগুলো ফিল আপ করার ক্ষেত্রে সরকারের যে তৈরি থাকার কথা, যে এতগুলো ভ্যাকেন্ট খালি হয়েছে, কিন্তু নিয়োগ করার ক্ষেত্রে আপনাদের ভূমিকা সেরকম আমরা দেখছি। টাইমটা একটু বাড়িয়ে দিই নাকি? বিরোধী দল মতো কি বলছেন? ঠিক আছে, টাইমটা বাড়িয়ে দিই। তো সেই ক্ষেত্রে আপনাদের সেরকম প্রচেষ্টা নেই, কিন্তু আপনারা নির্বাচনের পূর্বে বছর 50,000 আপনারাই বলেছেন বিশদ ডকুমেন্টস দেবেন, চাকরি দিবেন বলেছেন, লোন দিবেন 50,000-এর মধ্যে যে লোন থাকবে বেকাররা কিন্তু জানতো না, বা ওই স্কিল ওয়ার্ক থাকবে 50,000-এর মধ্যে, এটা কিন্তু আপনারা সেপারেটলি বলেন, আপনারা ডাইরেক্টলি বলেছেন 50,000 চাকরি দেবেন। বেকাররা বিশ্বাস করেছে, ভোট দিয়েছেন আপনাদেরকে, কিন্তু আপনারা কি করছেন না। কিন্তু এই রাজ্যে এই আমাদের যে বাজেটের গ্যাস, এর তথ্য সরকারি তথ্য 1 জানুয়ারি 2018 মানে আপনাদের সরকার আসার পূর্বে এই রাজ্যে সরকারি চাকরিজীবী ছিল 1,58,220 জন। আপনাদেরই সরকার, ডাবল ইঞ্জিনের সরকার। এখন যদি বলেন যে 1 জানুয়ারি 2024 পর্যন্ত সরকারি চাকরিজীবী সংখ্যা দাঁড়ায় 1,31,245 জন, তাহলে চাকরিজীবী কমেছে 19,975 জন। ঠিক আছে, নিয়োগ প্রক্রিয়া ক্রমবর্ধমান প্রক্রিয়া এটা থাকবে, কিন্তু এত গ্যাপ কেন? ধীরে ধীরে অফিস বাড়ছে, মানুষ বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, মানুষের চাহিদা বাড়ছে, কাজের পরিধি বাড়ছে। আপনি বলছেন রাস্তাঘাটে তো হয়েছে, অফিস তো হয়েছে, স্কুল বেড়েছে, কলেজ বেড়েছে, আপনারা বলছেন, তাহলে তো ওইটার সাথে কর্মচারী সংখ্যা তো বাড়ার কথা, ওই কর্মচারী তো বাড়ছে না, ওইটা কমছে। যদি আপনি 5 বছর 50,000 চাকরি দিতেন, তাহলে এত গ্যাপ থাকার কথা না, আপনারা ওটা ডিক্রিজ করেছেন, ইনক্রিজ করার কথা বলে ডিক্রিজ করেছেন। যদি নিয়োগ করার যদি ইচ্ছা থাকতো এরকম অবস্থা হতো না। আপনারা অনেক কিছু আইন দেখাবেন, স্কিল ডেভেলপমেন্ট দেখাবেন, লোন দেখাবেন, আরে ভাই লোন দিয়ে সব হয় না, লোনের জায়গা লাগে, লোনের পরিধি লাগে, লোন যে ছেলেটা লোন পাবে লোন দিয়ে কি করতে পারবে, তার যে যোগ্যতা বা সেটা কিভাবে ইউটিলাইজ করবে, কিভাবে ইমপ্রুভ করবে, সেটা আগে দেখতে হবে। তাহলে একজনকে আমি 5 লক্ষ টাকা লোন দিয়ে দিলাম, 2 লক্ষ টাকা লোন দিয়ে দিলাম, তাহলে বেকার সমস্যা দূর হয়ে যাবে, এটা আপনি বলবেন। অনেক বেকার লোন নিয়ে এখন পথে বসে আছে, লোনের সুদ দিতে পারে, ব্যবসায় মাল মানে ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত হতেই পারে, কিন্তু তার জন্য যে বেকার সমস্যা দূর হয়েছে এটা লোন দিয়ে এটা
কেন্দ্রীয় সরকার আছে, রাজ্য সরকার আছে, এডিসিও আপনাদের সাথে এখন জয়েন্টলি আছে, নিয়োগ করতে সমস্যা কোথায়? করতে পারেন তো, সদিচ্ছা রাখুন, সদিচ্ছা রাখুন, বেকার সন্তুষ্ট হবে। তো আমি আবেদন রাখবো যে আগামী দিনগুলোতে সরকার সেই ভূমিকা নিয়ে যুবকদের কাজে লাগবে, সে আমার আশা রাখে আমার আলোচনা শেষ হচ্ছে। এ বিষয়ে এবার বলবেন মাননীয় সদস্য শ্রী চিত্তরঞ্জন দেববর্মা। মাননীয় চেয়ারম্যান, যে বিষয়টা নিয়ে আলোচনা চলছিল সেই বিষয়টা নিয়ে কিছু বক্তব্য রাখবো। বেকারত্বের যে প্রশ্নটা, রিক্রুটমেন্টের যে প্রশ্ন আমরা এখানে আলোচনা করছি, all of us know that India is a welfare state, and so Tripura being the state of Indian Union, definitely the government of Tripura will have the onus in creating opportunities. And in this direction, we have the manpower department. Actually, it is the manpower planning should play the important role. কেন বলছি আমি এই কথাটা? আমাদের রাজ্যে কতটা কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, মেডিকেল কলেজ আছে, যা কিছু আছে, সেখান থেকে যে হিউম্যান রিসোর্সেস তৈরি হবে, তাদেরকে আমাদের রাজ্যের জন্য কতটুকু তাদেরকে আমাদের প্রয়োজন, এবং পরবর্তী সময়ে যারা আসছে তাদেরকেও আমরা কিভাবে সেই দিশায় নিয়ে যেতে পারি, সেটা কিন্তু চিন্তা ভাবনা করা উচিত। আমাদের কি হচ্ছে, এই ম্যান পাওয়ার প্ল্যানিং এর কথা আমি কেন বলছি? ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট ইন স্টেট ইন অল দি ডিপার্টমেন্টস, ইট মে বি ইন দি পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর। এটা কিন্তু আদৌ আমাদের মানে রাজ্যে হয়েছে কিনা আমাদের জানা নেই। তবু আমার সুচিন্তিত মতামত আমি ব্যক্ত করতে চাই, সেটা হচ্ছে আমরা যেন এটা একটু এক্সারসাইজ করে যদি ব্যয় করতে পারি। কেন বলছি এই কথাটা? রাজ্যে কলেজ, জেনারেল কলেজেস, জেনারেল ইউনিভার্সিটিজ আমাদের অনেক হয়েছে, আরো হবে, প্রয়োজন আছে রিসার্চ ওরিয়েন্টেড কাজগুলি করার জন্য, অধ্যয়ন করার জন্য। কিন্তু মাননীয় চেয়ারম্যান, এই যে প্রতি বছর যে কলেজ ইউনিভার্সিটি থেকে পাস আউট হয়ে যাচ্ছে, তারা সবাই চাকরি পাবে যদি আমরা ম্যান পাওয়ার প্ল্যানিং যদি আমাদের হাতে থাকে। সবাই ডক্টর হবে না, সবাই ইঞ্জিনিয়ার হবেন না, সবাই আইএএস হবেন না, বিসিএস হবেন না, সবাই কিন্তু চাকরি পাবেন না। তাহলে বাকিদের জন্য আমরা কি করব? এই যে পরিকল্পনাটা যদি না করি, হ্যাঁ আমাদের কাছে এখন স্কিল ডেভেলপমেন্ট আছে, এই যে স্কিল ডেভেলপমেন্টের যে কোন কোন দিশায় সেই স্কিল ডেভেলপমেন্ট তৈরি করা হবে, এবং যাদের স্কিল আমাদের
দক্ষতা অর্জন করানোর লক্ষ্য এটাই, তাদের দক্ষতা অর্জন করার পরে সেই বিষয়ে তাদেরকে আমরা কাজে যেন লাগাতে পারি। আমি কোনো একটা দেশে এই কথাটা অর্জন করেছি বিভিন্ন ইন্টারনেটের মিডিয়া, সোশ্যাল মিডিয়া থেকে, নাম বলবো না। প্রায় 15 বছর না 20 বছর ধরে, না 15 বছর ধরে যারা এমবিবিএস করবেন, যারা প্রফেসরি করবেন বা ভালো যারা লেখাপড়ায়, তাদেরকে সেদিকে যেতে দেওয়া হয়েছে। কিন্তু যারা লেখাপড়ায় কতটা ভালো না, কিন্তু স্কিল ডেভেলপমেন্টের দিকে নিয়ে বিভিন্ন ভাবে তাদেরকে প্লেসমেন্ট করা হয়েছে। এবং কেন সেই কারণেই আমাদের ত্রিপুরাতেও এবং ভারতবর্ষেও আমি মনে করি না যে আমাদের প্রফেশনের জন্য বা কাজ করে যে জীবিকা অর্জন করার জন্য কোনো অভাব রয়েছে। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ছিলাম শিলংয়ে, তখন পত্রপত্রিকায় একসাথে আমি দেখেছিলাম জাপান থেকে কিছু লোক এসেছিল, তখন ওইটাই পত্রিকাতে প্রতিফলিত হয়েছিল। ওনারা নাকি বলেছেন যে কিভাবে মেঘালয় বা এখানকার লোকরা গরিব হন, কেননা এইখানে যে হার্বস আছে আমাদের আশেপাশে, যেখানে আমাদের গাছ গাছরা আমরা দেখি, এইগুলি সবই কিন্তু মেডিসিনাল প্ল্যান্ট। আমরা যেহেতু এগুলোকে কাজে লাগিয়ে, এবং আমরা সবাই জানি যে চিরাচরিত ভাবে যুগ যুগ ধরে এইগুলোকে কিন্তু এই মেডিসিনগুলি আমরা কাজে লাগিয়ে আসছি। হয়তো আমরা এখন আমরা কিন্তু মেডিসিনাল প্ল্যান থেকে মেডিসিন করার জন্য চলছে বা এটা এগিয়ে আসছে, রিসার্চ চলছে, এটা এই দিকটা আমাদেরকে দেখতে হবে। তো এইভাবে বিভিন্ন যে রিসোর্সেস আছে, সেই রিসোর্সেস গুলিকে সমন্বয়ে ঘটিয়ে আমাদের লোকদেরকে সেই কাজে যেন যোগদান করানো যায়, তারা যেন আমাদের জাতীয় জীবনে যোগদান যেন করতে পারে, সেই দিশায় কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। তো এইটার জন্য কিন্তু ম্যান পাওয়ার প্ল্যানিং খুবই প্রয়োজন। তো এইটা হচ্ছে একটা দিক। এই পরিকল্পনাটা শুধু আমাদের রাজ্যের জন্য বলছি না, যদি আমরা যাদেরকে মনে করি যে ম্যান পাওয়ারে হোক না কেন আমার স্টেটে, তাদের অভিজ্ঞতার নিরিখে বা তাদেরকে স্কিল ডেভেলপ করে কিভাবে তাদেরকে ব্যবহার করা যায়। এখানে আরো একটা ব্যাপার আছে রিক্রুটমেন্টের ক্ষেত্রে, যারা বলেছেন বিশেষভাবে 2012-তে আমি যদি আমরা একটা কাউকে দিয়ে আইপিএ করেছিলাম, প্রায় 14,000 ব্যাকলগ ভ্যাকেন্সি ছিল। তো বর্তমান সরকারিও সেই ভ্যাকেন্সিগুলি একটু যাচাই করে সেটাকে দেখে বিভিন্ন ডিপার্টমেন্টের কোঅর্ডিনেশন করে ব্যাকলগ ভ্যাকেন্সি এসসি এসটিদের জন্য যে ব্যাকলগ ভ্যাকেন্সিগুলি আছে, সেই ব্যাকলগ ভ্যাকেন্সিগুলি পূরণ করার জন্য উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। একটু আগে যেটা মাননীয় পার্লামেন্টারি পরিষদীয় নেতা পার্লামেন্টারি মিনিস্টার যেটা বলেছেন ব্যাকলগ ভ্যাকেন্সির ব্যাপারে, 50% উপরে রিজার্ভেশন হয় না। ত্রিপুরাতে 50% রিজার্ভেশন কখনো ছিল না, এখনো নেই। এসসি 31%, এসসি 16%, মিলে হচ্ছে 47%। আর 48
আমি জানতাম 47 তাই হোক, তারপরেও কিন্তু 50% হচ্ছে না। কি হচ্ছে, বিভিন্ন ডিপার্টমেন্টে এটাকে ম্যানিপুলেশন, আই উইল এক্সকিউজ ফর ইউজিং দ্য ওয়ার্ড ম্যানিপুলেশন করার জন্য চেষ্টা করা হয়। কেন? ওই যে 50% রিজার্ভেশন উপর যদি হয়ে যায় তাহলে তো রিক্রুটমেন্ট বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু somehow or the other way that calculation এটাকে কিন্তু মনে রাখতে হবে। কারেন্ট ভ্যাকেন্সি ক্যালেন্ডার ইয়ারে, একটা ক্যালেন্ডার ইয়ারে যে পোস্ট ক্রিয়েশন হয়, একটা ক্যালেন্ডার ইয়ারে যদি পোস্ট ক্রিয়েশন হয়, সেটা যদি যখন ফিল আপ করতে যান তখন 47 ও 48% হচ্ছে, সেটার সঙ্গে ব্যাকলগ ভ্যাকেন্সিকে গুলিয়ে নিয়ে এটাকে মোর দেন 50% দেখানো হচ্ছে। তখন কিন্তু ওই যে ব্যাকলগ ভ্যাকেন্সি কিন্তু আপনি যোগ করলে 50% হবে না। ব্যাকলগ ভ্যাকেন্সি হয়েছে ওভার দ্য ইয়ার্স, তাহলে এটাকে কেন যোগ করা হবে? যোগ করার জন্য কোনো প্রশ্ন নেই। এইভাবে কিন্তু মাননীয় চেয়ারম্যানের মাধ্যমে দপ্তরগুলির প্রতি আমার দৃষ্টি আকর্ষণ আমি করতে চাই। মাননীয় স্পিকারের মাধ্যমে দপ্তরের মাননীয় মন্ত্রীদের এবং দপ্তরের যারা অফিসিয়ালস আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এটা কিন্তু এই 50% যে রিজার্ভেশন যে ক্রস করা যায় না, কোনোদিনই করবে না। ত্রিপুরায় কোনোদিনই 50% করবে না, অরিজিনালি 50% হয় না। তাহলে ব্যাকলগ ভ্যাকেন্সি যোগ করে কেন দেখানো হচ্ছে? তো এটা কিন্তু আমাদেরকে কি বলবো অ্যাকশন করতে হবে, এটা যেন না হয়। আমি পরিশেষে এটাই বলবো যে একটা ওয়েলফেয়ার স্টেট হিসাবে আমাদেরকে দায়িত্ব নিতে হবে যে ম্যান পাওয়ার প্ল্যানিংটা কিভাবে করতে হয়, এবং আমাদের যে মানব সম্পদ যে রয়ে গেছে ত্রিপুরাতে, এই মানব সম্পদকে প্রতিটি ক্ষেত্রে তাদেরকে স্কিল করে তুলে দক্ষতা অর্জন করিয়ে, এই দক্ষতা অর্জন করার জন্য যেহেতু অলরেডি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দেওয়া হচ্ছে, স্কিম আছে, হয়তো বা এমনও হতে পারে একটা স্কিমের গাইডলাইনে অনেকটা গাইডলাইন কভার নাও হতে পারে। আমাদের রাজ্যের প্রয়োজনীয়তার নিরিখে যদি আরো কিছু সেখানে ইনক্লুশন করতে হয়, মাননীয় স্পিকারের মাধ্যমে আমি এই অনুরোধটুকু রেখে আমার যে কিছু সংযোজন ছিল সেটা এখানে সমাপ্ত করছি। মাননীয় সদস্য শ্রী বিনয় ভূষণ দাস মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য সুদীপ রায় বর্মন মহোদয় যে বক্তব্য যে প্রশ্ন রেখেছেন, শূন্যপদের জন্য নিয়োগ প্রয়োজন, এটা অবশ্যই, কিন্তু এই শূন্যপদের হিসাব দিতে গিয়ে মাননীয় সদস্য নয়ন সরকার মহোদয় যে বক্তব্য রেখেছেন, শূন্যপদ 2018 আগে যা ছিল আরো বেড়ে গেছে। আমার মনে হয় হিসাবটা ভুল করছেন, এখানের মধ্যে 10,323 জনকে বাদ দিয়েছেন কি, এছাড়াও উনি যোগ করেছেন কিনা আমরা এসে কতটা চাকরি দিচ্ছি। শূন্যপদ তৈরি করে গেছেন আপনারাই। এমনও হয়েছে কোন কোন ডিপার্টমেন্টে গ্রুপ ডি তে 10 জন চাকরি করছেন, এই অফিসে টোকেন দিয়ে চাকরি দিয়েছে।
আমি বলেছিলাম চাকরিজীবী কত ছিল আর এখন কত আছে। উনি বলছে শূন্যপদ, আমি শূন্যপদের কথা বলেছি পরে। আমি বলেছি 1 জানুয়ারি 2018 পর্যন্ত সরকারি চাকরিজীবী ছিল 1,58,220 জন সরকারি চাকরি করত ওই সময়টাতে। তারপর 1 জানুয়ারি 2024 এখন চাকরি মানে ওই তারিখে চাকরি করছে 1,38,245 জন। এখানে আমি শূন্যপদ তাই বললাম, ওই সময় কত চাকরি করতো আর এখন চাকরি কত করছে। তো আমি তো ভুল ব্যাখ্যা দিচ্ছি না, আপনি হয়তো বা মিসগাইড করছেন কিনা। ওকে বিনোদবাবু 10,323 জনের চাকরি গেছে তো কি কারণে গেল? রুলস ফলো করেন নাই তাই শূন্যপদ হবেই তো। টিচার সম্বন্ধে, শিক্ষক সম্বন্ধে আমাদের প্রশ্নকর্তা যেভাবে সবচেয়ে বেশি ব্যাখ্যা করেছে টিচার সম্বন্ধে, কারণ 10,323 জন যারা চাকরি দিয়েছেন তাদের বিএড বা ডিএলএড ছিল না, এর জন্য আদালত খারিজ করে দিয়েছে। আমরা বলেছি শিক্ষা ব্যবস্থার কি অবস্থা হবে যদি 10,323 জন না থাকে। আমরা বল রেখেছি কিছুদিনের জন্য আদালতের অনুমতি ক্রমে, তারপর ওয়ান টাইম রিল্যাক্সেশন দিয়েছি আমরা। আমাদের সরকার আদালতের অনুমোদন ক্রমে ওয়ান টাইম রিল্যাক্সেশন বিএড ডিএলএড ছাড়াও যেন তাদের গ্যাপ পরীক্ষা বসতে দেওয়া হয়, এবং হয়েছে সেটা। সবাইকে বসার অনুমতি দেওয়া হয়েছে, এছাড়াও যারা বেকাররা রয়েছেন তারাও বসেছেন। যারা পেয়েছেন তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে। এর মধ্যেও যাদের বিএড বা ডিএলএড ছিল না তারা এখন বেতন পেয়ে সেই টাকা দিয়ে পড়াশোনা করে আসছেন, এসে জয়েন করেছেন। কি উদ্দেশ্য? সেই শূন্যস্থান পূরণ করার উদ্দেশ্য। এরপরেও আমরা কি করেছি? প্রত্যেক যারা চাকরি পায়নি 35,000 টাকা করে সবাইকে দিয়েছি, 10,323 সবাইকে পেমেন্ট দেওয়া হয়েছে ওদের। তারপর কি করা হয়েছে? এনি ডিপার্টমেন্টে ইন্টারভিউ দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এইভাবে আমরা সর্বক্ষণ চেষ্টা করছি যাতে শূন্যস্থান, আমাদের সরকার চেষ্টা করছে যাতে শূন্যস্থান পূরণ হয়। টেক 1 টেক 2 পরীক্ষা দিচ্ছে, তারপর ওনারা যারা পাচ্ছেন তারা কেস করছেন, আদালতে মামলা হচ্ছে, সাবজুডিস ম্যাটার, বিচারাধীন থাকলে চাকরি দেওয়া যায় না। আমরা ফিল করছি, আমাদের সরকার সেটা ফিল করছে। কেন হচ্ছে? এই যে অবস্থান যেটা আপনারা তৈরি করে দিয়েছেন, শিক্ষক স্বল্পতা, এগুলির জন্য দায়ী কিন্তু আপনারা। বিগত সরকার এটা করে দিয়েছে, এখন সেই বোঝা আমাদের বইতে হচ্ছে। আপনারা বলছেন বেকার, আমরা বলছি রোজগার, একটু ডিফারেন্স আছে। বেকার বলতে কোনো শব্দ আসলে নাই, মানে বেকার মানে কিচ্ছু করে না, সবাই কাজ করে, আমরা আপনারা সবাই ছোট বড় সবাই কোনো না কোনো কাজ করতে, বেকার কি করে হয়? যারা সরকারি চাকরি করতে ইচ্ছুক, যারা ট্যালেন্ট, পরীক্ষা পাস করে আইন মেনে সিস্টেম অনুসারে রুলস মেনে পরীক্ষা দেবে, পরীক্ষা পাস করে ওদিকে চলে যাবে, রোজগার করবে। এটা একটা সোর্স, রোজগারের একটা সোর্স চাকরিটা, সরকারি চাকরি বা বেসরকারি কোম্পানিতে যে কোনো কাজে চাকরিটা, এটা একটা সোর্স। এছাড়াও সোর্স রয়েছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি তৈরি করার ব্যবস্থা করা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে। কিন্তু আপনাদের সময়ে যে ইন্ডাস্ট্রিগুলি ছিল এগুলি তো সব শেষ করে দিয়ে গেছে। জুট মিল, নেরামেট, তারপর আমাদের ছিল বাউরি প্লাইউড, তারপর টিআরটিসি,
যে বেকারের আপনারা যে পদগুলি শূন্য করে দিয়ে গেছেন, এদের আমরা কি করে পূরণ করবো এত সহজে? আপনারা 35 বছরে সব সেরে নিয়েছেন, খেয়ে নিয়েছেন। আমরা এতগুলি পোস্ট কি করে আমরা 5 বছর 6 বছরের মধ্যে পূরণ করবো? একটা ইন্ডাস্ট্রি করতে আপনাদের কতদিন লেগেছিল, কত বছর লেগেছিল? সেটার জন্য তো ধৈর্য ধরতে হবে নাকি? আমরা দেখুন রোজগার দিচ্ছি, আমরা মুদ্রা লোনের মাধ্যমে যারা যারা ইচ্ছুক বিজনেস করতে, যারা ইন্ডাস্ট্রি করতে, স্মল ইন্ডাস্ট্রি, বিগ ইন্ডাস্ট্রি, সরকারি লোনের মাধ্যমে বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা সেই ব্যবস্থা করছি। এবং এইভাবে বিশ্বকর্মা যোজনা থেকে শুরু করে নির্মাণ শ্রমিক কল্যাণ, রেগা, এসএইচজি গ্রুপ, মহিলাদের আবার সশক্তিকরণের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন লাখপতি দিদি, একটা এসএইচজি গ্রুপে যদি 10 জন থাকে 10 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। ইন্টারেস্ট কত? 75 পয়সা। এইভাবে সাবসিডি দিয়ে দিয়ে 10 জন যদি থাকে, 10 জনকে আমরা 10 লক্ষ টাকা দিয়ে লাখপতি দিদি হলো কিনা জনে একজন। ওনারা বিভিন্ন ভাবে এই টাকাটা ইউটিলাইজ করছেন। সেলাই মেশিন কিনবে যারা, সেলাই জেনে তাদেরকে হেল্প করছেন স্বল্প সুদে। পশুপালন করবে, হাঁস মুরগি পালন করবে, সর্বক্ষেত্রে মহিলারা আজকে শুধু ত্রিপুরাতে নয় সারা ভারতবর্ষে জেগে উঠেছেন, ওনারা কাজ করছেন। কিভাবে এই তাদের কাজে লাগানো যায়, যারা কর্ম করতে ইচ্ছুক তাদের যাতে কাজে লাগানো যায়, এইভাবে কাজ করছেন। এগ্রিকালচার, হর্টিকালচার জানেন আগের চেয়ে কত হর্টিকালচারে এখন ফুলের বিজনেস কিভাবে হচ্ছে, এগ্রিকালচারে কিরকম ডেভেলপমেন্ট হচ্ছে। তাই যারা শুধু পড়াশোনা করে সরকারি চাকরি পাবেন তা হতেই পারে, সম্ভব নয়। তাই নিজের উৎসাহ থাকতে হবে। যারা অভিভাবক রয়েছেন, গার্জেনরা রয়েছেন, তারাও তাদের ইন্সপিরেশন করবেন যে কাজ করো, রোজগারের ব্যবস্থা করো। এবং আমাদের কাছে যখন কেউ আসে আমি কি করব, তখন আমরা প্রথমেই জিজ্ঞেস করি তুমি পড়াশোনা করেছো, মা বাবা কষ্ট করে পড়াশোনা করিয়েছেন, তুমি কি করতে চাও? তুমি কি করতে চাও আগে বলো। সরকারি চাকরি করতে চাও, ইন্টারভিউ দাও, পাশ করলে চাকরি পাবে। সরকার তো চাকরি দেয় না, তোমার যোগ্যতা অনুসারে তুমি পরীক্ষা দিয়ে পাশ করলে তবেই চাকরি পাবে। আমরা শুধু চেষ্টা করবো তুমি আর বাকি চাকরি ছাড়া কি করতে চাও। চাকরি দিলে ইন্টারভিউ দিতে হবে, পাশ করতে হবে। এছাড়া তুমি কি বিজনেস করতে চাও? কি বিজনেস করবে বলো, সেটা লোনের ব্যবস্থা করা, তাকে আর্থিক সাহায্য করা, সমস্ত ব্যবস্থা আমাদের সরকার করছে। আমাদের সরকার বদ্ধপরিকর যে প্রশ্নটা এখানে এসেছে, নিয়মিত বেতন প্রেমের মাধ্যমে শূন্যপদগুলি পূরণ করা, এটা আমি অন্তত ব্যক্তিগতভাবে বলবো যে হ্যাঁ, বেতনক্রম সরাসরি নিয়মিত বেতনক্রম দিতে গেলে আমাদের আর্থিক সংস্থান কি আছে সেগুলির উপর কিন্তু চিন্তা করতে হবে। দেখতে হবে যে আমাদের ত্রিপুরাতে ইনকাম কি আছে, কেন্দ্র সরকার আমাদের কি দিচ্ছেন, আমরা নিয়মিত দিতে পারবো কিনা। যেগুলি আলোচনা এখানে এসেছে আউটসোর্সিং থেকে সবকিছু চিন্তার বিষয় রয়েছে। কেন আউটসোর্সিং দেওয়া হচ্ছে সেগুলি জানতে হবে, বুঝতে হবে। এইভাবে যে প্রশ্নটা এখানে এসেছে, আমাদের সরকার চেষ্টা করবে এই প্রশ্নের সঠিক উত্তরের মাধ্যমে চেষ্টা করা যে যাতে আমরা সঠিকভাবে নিয়মিত বেতনের মাধ্যমে আমরা শূন্যপদগুলি পূরণ করতে পারি। এই আমার বক্তব্য। নমস্কার। বিনয়বাবু 10,323 একটা ফ্রেজ নাকি? এইরকমই একটা মানে 10,323 একটা সিল মেরে দেওয়া হয়েছে। একটা ফ্রেজ, এটা অপমানজনক। এটা 10,323 জেলে যে কয়েদিরা থাকে যেরকম সিল থেকে একটা সিল মেরে দিয়েছিল আগে সরকার। আমরা এগুলি আস্তে আস্তে মানে এগুলি ডিলিট করার চেষ্টা করছি। ঠিক আছে। এইভাবে বেকার শব্দটাকেও ওনারা সিল মেরে দিয়েছেন। আমাদের মাননীয় সদস্য বলেছেন একটু আগে যে এইভাবে মানে বেকারদের বেকার বলে 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 এদের একদম মানে এমনভাবে তারা উৎসাহিত করছেন যেমন এই সরকার যেমন একটা বেকায়দায় পড়ে যায়।
মাননীয় স্পিকার স্যার, আমি প্রথমেই ধন্যবাদ দেব আজকের এই শর্ট ডিভিশন ডিসকাশনের চিহ্নিত করেন মাননীয় শ্রী সুদীপ বাবুকে। এই হাউসে আমরা বহুদিন একসাথে ছিলাম এবং এখন আছি। কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে এত একেবারে স্ট্রাকচার্ড, প্রিপেয়ার্ড এবং লজিক্যাল বক্তব্য রেখেছেন। ট্রেজারি বেঞ্চের বন্ধুদের মধ্যে হয়তো কেউ কেউ কিছু পলিটিক্যাল মানে বাধ্যবাধকতায় হয়তো বা কিছু বিরোধিতা শব্দ প্রয়োগ করেছেন, কিন্তু এটা সবারই মনে করতে বলেছে। এই জন্য অসংখ্য ধন্যবাদ। স্যার, বিষয়টা কি? বিষয়টা হলো ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে নিয়মিত বেতনক্রমের সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদসমূহ শীঘ্রই পূরণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে তার এক্সপ্লেনেটরি নোটে বলেছেন, বিভিন্ন সরকারি দপ্তরে প্রচুর সংখ্যক শূন্য পদ থাকা সত্ত্বেও নিয়োগ প্রায় বন্ধ। এখন অনেক দপ্তর আছে যেখানে লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে, ইন্টারভিউ হয় নাই, বা দুটোই সম্পন্ন হয়েছে, রেজাল্ট প্রকাশিত হয়নি। এটাও লক্ষণীয় ব্যাপার যে বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ হচ্ছে। এটা নাকি বেকার স্বার্থ পরিপন্থী সরকারের উচিত বিভিন্ন শূন্য পদ অতি সত্ত্বর পূরণ করা। এখানে ত্রিপুরার যে সমস্ত বেকার যুবকদের কেন চাকরি হলো না, বা ঠিক আছে চাকরি বললাম না, রোজগারের ব্যবস্থা হলো না, এই প্রশ্ন এখানে করা হয়। Question but it should totally confine that there are huge number of vacancies is not being filled up for years together. মাঝে মধ্যে কখনো কখনো মন্ত্রিসভা থেকে ঘোষণা করা হয় এতগুলো পদ পূরণ করা হবে, পরীক্ষা নেওয়া হয়, তার রেজাল্ট বেরোয় না, হয়রানি হয়, নানাভাবে আমাদের যুবকদের মধ্যে, রোজগার প্রার্থী যুবকদের মধ্যে হতাশা তৈরি হয়। আর সেই হতাশার যে তার বিস্ফোরণ প্রতিফলন আমরা দেখি ত্রিপুরার যে বারবারন্ত রাত এবং আরো নানা ধরনের যে সমাজ বিশৃঙ্খলতা যুব সমাজের মধ্যে আজকে বাড়ছে। এবং এটা শুধু সাধারণ মানুষের তাদের উপলব্ধি না, আমাদের দেশের সরকারের ন্যাশনাল ক্রাইম রিপোর্ট বলতে অবধি এটাকে রিকগনাইজ করতে হচ্ছে। তো এই জায়গায় মাননীয় সুদীপ বাবু অত্যন্ত যুক্তি সহকারে ফ্যাক্টস ফিগার কিন্তু উল্লেখ করে বলেছেন। আমি এগুলো উদ্বোধন করে বলে সময় নষ্ট করতে চাই। আমি যেগুলো বলতে চাই যে এই যে আজকে আপনারা বলছেন সরকার এত লোককে কি করে দিতে পারবে, কি করে তাদেরকে নিয়মিত দেবে, সরকারের সামর্থ্য আছে কিনা দেখতে হবে, কেন এই যুবকদের এসব নিয়ে পলিটিসাইজিং করা হবে। আরে যদি এটা করে থাকেন, আপনারা করেছেন, প্লিজ রিকল 2017-2018 আপনারা কি বলেছেন? তৎকালীন সরকার ইন্টারভিউ নেয়, শূন্য পদ ফেলে রাখে, পূরণ করে না। আমরা আসলে প্রথম বছরে ইন দ্য ফার্স্ট ইয়ার ইটসেলফ এবং প্রথম মন্ত্রিসভা
মন্ত্রিসভার প্রথম বৈঠক থেকে 50,000 এমপ্লয়মেন্ট না 50,000 শূন্য পদ পূরণ করার জন্য জবের ব্যবস্থা হলো। That was a commitment. Black and white আছে, you can't deny it. তারপর আরো 6 বছর পেরিয়ে গেছে। এই 6 বছরে ইনওভেন্স যদি 5,000 করে যদি রিটায়ারমেন্ট সুপার এডুকেশন হয়, দেন এনাদার 30,000। আপনি তখন বলছিলেন 50,000 শূন্য পদ আছে, আপনাদের হিসাব মতে গত 6 বছরে আরো 30,000 রিটায়ারমেন্ট হয়ে চলে গেছে, 80,000। হ্যাঁ, 10,323 সম্পর্কে আপনাদের মতো ব্যাখ্যা দিয়েছেন আপনারা, ঠিক আছে, তারা চলে গেল, তাহলে 80,000 আরো 10,000 90,000 স্যালারি। আপনারা বলুন, last 6 years this 90,000 vacancies are available according to you. It is fact, you can deny it. এই 90,000 এ আপনি কত হাজার আপনারা ফিল আপ করেছেন হিসাব কি? নিশ্চয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হিসাব থাকবে, আমরা আজকে শুনে যেতে চাই, রাজ্যবাসী শুনতে চাই। গত 6 বছরে এই যে 90,000 অ্যাভেলেবল ভ্যাকান্সিস, এটা তার মধ্যে কতটা ফিল আপ করেছেন, আজকে কত সংখ্যক এই ভ্যাকান্সি আছে? হ্যাঁ, ত্রিপুরা যে এরপর আপনারা বলেছেন 7 লক্ষ যুবককে রোজগার দেব, ঠিক আছে, সবাইকে বলছেন আপনার রোজগারের অর্থ শুধু সরকারি চাকরি না, ইয়েস, আমরা একমত। বলছেন যে না, আমরা স্কিল ডেভেলপমেন্ট করছি, সাবসিডি দিচ্ছি, সেই দিচ্ছি। স্কিল ডেভেলপমেন্ট করে তো সেই স্কিলকে কাজে লাগাতে গেলে পরে এখানে তো উদ্যোগ তৈরি করতে হবে, ইনভেস্টমেন্ট আসতে হবে। একজন মাননীয় সদস্য বলছেন জুট বিল বন্ধ হয়ে গেল, নেরামে বন্ধ হয়ে গেল, ইয়েস, জুট বিল কেন বন্ধ হলো? জুট বিল গোটা উত্তর পূর্বাঞ্চলে আর জুট প্রোডাকশন হয় না। আগে এখানে জমে মেস্তা হতো, আজকে মেস্তা হয় না। সমতলে সুতি হতো, সুতি হয় না। হাউ ক্যান ইউ ফিক্স? আপনি কি এই জুট মিল চালিয়ে রাখার জন্য ওই বিহার থেকে আপনি কাঁচা পাট নিয়ে এসে এখানে চালাবেন? আপনার সেই বিল চলবে? এনিওয়ে, একটু ডিফারেন্ট। ত্রিপুরার জন্য গত 6 বছরে কি ইনভেস্টমেন্ট এসছে, কি ইন্ডাস্ট্রি হয়েছে? ত্রিপুরার জন্য দেখছে তো, সবাই দেখছে। সরকারের দপ্তরগুলোতে সবাইকে চাকরি দেওয়া যাবে না, এটা আমরা জানি। তার জন্য পাবলিক এন্ড প্রাইভেট দু রকমেরই ইনভেস্টমেন্ট চাই, দু রকমেরই উদ্যোগ চাই, এক্সপানশন চাই। তো কোনটা হয়েছে? আজকে ত্রিপুরার মধ্যে আমি ওই আইটি দপ্তরে কত লোক নিয়োগ হয়েছে বা আরো কিছু কিছু দপ্তর এগুলোতে হয়েছে, এগুলো বলবো না। তো কতগুলো ত্রিপুরা রাজ্যের সোশিও ইকোনমিক কন্ডিশনে যে সমস্ত দপ্তরগুলো কি আমাদের অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্য এবং এটাকে সমৃদ্ধ করার জন্য, আমাদের আগ্রারিয়ান ইকোনমি, আমাদের জমি বেশি নেই, কিন্তু এই জমির উপরে 70% আয় উন্নতি কাজ এখান থেকে রোজগার থেকে আসে। আমার কৃষি জমি এক্সপানশন হয়েছে কিনা, সব মিলিয়ে এগ্রিকালচার বা হর্টিকালচার হয়েছে কিনা, এগ্রিকালচারের হর্টিকালচারের সারপ্লাস যে প্রোডাকশন তার উপরে ভিত্তি করে এখানে কোনো ইন্ডাস্ট্রি হয়েছে কিনা, হয়নি।
এই যে স্কিল কোথায় কাজ করবে, কোথেকে তার রোজগার আসবে? তো যে কারণে যুবকদের তো খেতে হবে। এটা যেরকম আমাদের শরীরে যদি কোথাও ফুরা বা ইত্যাদি কিছু হয়, এটা বেরোবার জন্য চেষ্টা হয়, এক সময় পেকে গেলে পরে মানে ফেটে যায়, ব্লাস্ট হয়। তো যুবকরাও অন্যদিক থেকে আমরা তাদেরকে নেশা, জুয়া এবং নানা ধরনের অপরাধমূলক কাজের দিকে ঠেলে দিচ্ছে। অর্থাৎ যুব সমাজের মধ্যে যে হতাশা, এই যে কদিন আগে সোশ্যাল মিডিয়াতে দলেরই পতাকা নিয়ে দলের লোকরা স্লোগান দিচ্ছে দলের বিধায়কের বিরুদ্ধে, উমুক চোর, উমুক চোর, উমুক চোর, বললাম না সত্য। সেই দলের বিধায়ক আর সেই দলের লোকের পতাকা দিয়ে সেই দলকে বলছে তিনি এইসব করাচ্ছেন। হ্যাঁ, এই যে কেন, এই যে এগুলো কেন হলো? প্লিজ আপনি তখন মূল কথাটা আনলাম, আপনি কি বলছেন? স্যার, তো এই জায়গা তো কেন এই শূন্য পদ এগুলো পূরণ হবে না? একটা ইন্টারভিউ, এটা আপনাদের ওই সেই জিআরবিটি হোক, এসপিজিটি হোক, ফায়ার সার্ভিস হোক, মিউজিক হোক বা হেলথ হোক, জিআরএস হোক, এএনএম, জিএনএম হোক, বছরের পর বছর আপনারা বলছেন যে না ত্রিপুরাকে একটা এই হেলথ হাব হয়েছে, শিক্ষা হাব হয়েছে, সেখানে প্রিন্সিপাল নেই, লেকচারার নেই, স্কুলের টিচার নেই, হাসপাতালের নার্স নেই, ডাক্তার নেই, কিন্তু এক্সপার্ট আপনারা বলছেন পরিষেবা একেবারে সাংঘাতিক রকম নিয়ে গেছে। হাউ ইট ইজ পসিবল? হাউ ইট ইজ পসিবল? তো এই ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে বলা দরকার, রাজ্যের যুবকদেরকে না, রাজ্যের জনগণকে তাকে কনভিন্স করা দরকার, স্পেসিফাই করা দরকার what government is doing, whether they are keeping their words, what they have uttered publicly, what they have committed. Not only the leaders who are sitting here, even their national leaders বলছেন যে না ডাবল ইঞ্জিনের সরকার, টাকার কোনো অভাব হবে না। আজকে কেন সে টাকার অভাবের কথা আসছে? টাকার অভাব হওয়ার তো কথা না। একই সাথে আমি বলছি দেখা দরকার ত্রিপুরার যে অপরাধ বাড়ছে, কিন্তু ঠিক সেরকম ভাবে অপরাধী শাস্তি পাচ্ছেন। তার অন্য পলিটিক্যাল রিজনের সাথে আরেকটা রিজনটা কি, আরো অনেক দপ্তরের সাথে আমাদের পুলিশের অফিসার্স এবং কনস্টেবল, এমনকি ত্রিপুরা স্টেট ড্রাইভার, আপনি দেখুন যে এজিং একটা সময়ান্তরে এখানে নিউ ব্লাড ইনফিউশন দরকার হচ্ছে না। তো এগুলো আমাদের স্বাভাবিক কাজকর্মের মধ্যে একটা ডিসলোকেশন আছে, যা সামগ্রিকভাবে আমাদের সমাজ জীবনে তার প্রতিফলন করছে, তার সুদূর প্রসারী ব্যাড ইফেক্ট হচ্ছে। এ থেকে এই করা দরকার। ওকে স্যার, আর মতো কয়েক মিনিট এখানে আমি যেটা বলতে চাইছি একটা জিনিস, এই উবার আউটসোর্সিং সম্পর্কে কেন আউটসোর্সিংকে আমরা আনছি, তিনি উদাহরণ এনেছেন যে আমাদের রাজ্য এসটি, এসসি, এসটিদের 31%, এসসি 17%, 48, বাকি 2% ফিজিক্যালি চ্যালেঞ্জের জন্য এইভাবে। তো ত্রিপুরা যে এভারেজ আমাদের যে ল্যান্ড হোল্ডিং ছোট, আইন সেরকমভাবে নেই, কাজে একটা সরকারি চাকরি আমাদের রাজ্যের জন্য সবচেয়ে সিকিউর প্রফেশন।
সে আউটসোর্সিং এ হয়তো ত্রিপুরার কোনো এন্টারপ্রাইজ অথবা বাইরের কোনো এন্টারপ্রাইজ, দে রিক্রুট দ্য পিপল, ইউ পে দ্যাট এন্টারপ্রাইজ, তারা কন্ট্রাক্টর। সরকার কোনো একটা কাজের জন্য, কোনো একটা পদের জন্য যদি 10,000 টাকা দেন, আউটসোর্স সেই সমস্ত লোকগুলো এর 10,000 টাকা পায় না। যেহেতু তারা কন্ট্রাক্টর, সেই কাজটাই যত কম পয়সায় করবে, 10,000 টাকা সে পায় একজন আউটসোর্স কর্মীর জন্য, কিন্তু সে যদি 3,000 টাকা দিয়ে তাকে যদি কাজ করাতে পারে, 3,000 দিয়ে কাজ করাবে। এটা এক ধরনের এক্সপ্লয়টেশন। আরেক ধরনের এক্সপ্লয়টেশন হলো কি, এটা যদি সরকারিভাবে যদি নিয়োগ হয়, তাহলে সেখানে এসটি রিজার্ভেশন, এসসি রিজার্ভেশন এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ রিজার্ভেশন হতো। এবং সাবসিকুয়েন্টলি that appointed employee staff after certain years, after being recruited, তো তার এলিজিবল সমস্ত রকমের সুবিধা ভোগ করবে, সিএল, পিএল, আরো নানা ধরনের। After 60 years, they will enjoy till their pension. তারা মারা গেলে তার স্পাউস পাবে। কিন্তু আপনি একদিক থেকে রাজ্যের ছেলে মেয়েরা তার সে প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে, এবং কারা বঞ্চিত হচ্ছে? সবচেয়ে দুর্বল এসটি আর এসসি। সেকেন্ডলি হলো, এরা কখনোই ইএল, সিএল, লেবারের ডিপার্টমেন্টে যে সমস্ত নিয়ম কানুন বর্তাবে না। সো ইউ আর ডিপ্রাইভিং ইউর ওন চিলড্রেন, ওন পিপল। কাজে কেন ত্রিপুরাতে সমস্ত যুবকদের চাকরি দেওয়া যাচ্ছে না, এই প্রসঙ্গটা এখন আসেনি। আজকে প্রসঙ্গটা হলো, there are vacancies but you are not filling up। এটাকে অন্যদিকে ঘুরিয়ে এই কথা বলা, আপনারা কি আপনাদের এলাকায় কি কথাগুলি বলেন না? কাজেই এই ক্ষেত্রে কনস্ট্রাকটিভলি এসছে, কনস্ট্রাকটিভলি বিষয়গুলো স্বীকার করুন এবং কিভাবে তার সমাধান আসতে পারবে। ঠিক আছে, দেন স্যার প্লিজ, দেন আসছে, আমি 2 মিনিট শেষ করছি। দেন আসছে রিএমপ্লয়মেন্ট। গভর্নমেন্টের একেবারে উঁচু তলা থেকে নিচু তলা অবধি। কেন? এর কারণে কি হচ্ছে, বহু যারা এলিভেশন হবে, অর্থাৎ প্রমোশন পাবে, এতে প্রমোশন স্ট্যাগার্ড হয়ে যাচ্ছে, স্ট্যাগনেশন হয়ে যাচ্ছে। আরেক দিক থেকে, with due respect to all these new employed people, নিশ্চয়ই তাদের অভিজ্ঞতা আছে বলেই তাদের ফেরত, কিন্তু কি হয়, এই সমস্ত রিএমপ্লয়মেন্টের লোকরা এরা হয় কখনোই যে খুব ভুল হলেও ভুলকে ওরা ধরিয়ে দেয় না, ধরিয়ে দিলেই তো যেতে হবে। In long run কি হয়, this harms the society, this harms the cause। আপনিও কিন্তু এই যে ক্ষতি, তার মধ্যে আপনার পারফরমেন্স, আপনার সরকারের পারফরমেন্স, এভরিথিং ইনভলভস। কাজে সেই জায়গাতে নিউ ফেসেস, নিউ এজেস, নিউ ম্যান, নিউ থিঙ্কিং আসা দরকার। কাজে এগুলো এড়াতে পারলে ভালো, এর মধ্যে চেষ্টা হবে আশা করি। কাজে সব মিলিয়ে আমি বলবো, পজিটিভলি, কনস্ট্রাকটিভলি এই বিষয়গুলো এসছে। এটাকে অন্যদিকে এই সমস্ত পলিটিক্যাল লজিক ইত্যাদি দিয়ে না বলে কিভাবে এখান থেকে বেরিয়ে আসা যায়। রাজ্যের অর্থনৈতিক অবস্থা খারাপ, আমরা জানি, কালকে বিক্ষোভ করা যাবে বলছি না, বাট ইফ ইউ হ্যাভ দ্যাট উইল, আপনাদের সেই পলিটিক্যাল উইল থাকবে, কাজ করার ইচ্ছা থাকবে, দিস ইজ ভেরি মাচ পসিবল। এটাই কমপ্লেন করুন। ধন্যবাদ। মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়।
আর আমরা চিফ মিনিস্টার মাথা কাটে একটা হাউসের গ্রেভিটিটা কম মনে করছি। না টেনশন নেই, শুধু আপনি স্যার আমার টাইমটা নষ্ট করবেন না। মিসেস স্পিকার, সুদীপ বাবু যেই আজকে সঠিক আমি মনে করেছি এটা দরকার সময়ের উপযোগী। সুদীপ বাবু এবং জিতেন্দ্র বাবু সমেত ছেলে গেছে, আমার ভালো লেগেছে। 5টা ঠিক আমি বলবো ইট ইজ ট্রু যে আমাদের এই নতুন সরকার এসেছে 2018-19 according to the budgetary plan 2018-19 রিটায়ারমেন্ট হয়েছে 3828, 19-20 হয়েছে 4596, 2021-22 হয়েছে রিটায়ারমেন্ট। আমার তথ্য আপনাদের 4678 এবং 23-24 হয়েছে রিটায়ারমেন্ট 4604। এই 5 বছর ধরে যাচ্ছে, কিন্তু স্যার এটা সবটা যোগ করলে 26,410 হয়। এখন আরো অনেক ভাবে কেউ মারা গেছে, এটা হয়েছে স্যার। গভর্নমেন্ট এখানে কাউন্টার করবে আমাদের, আমরা যা বলি আমরা বলি যে এখানে 10,323 চল্লিশ থেকে এই 30 অ্যাসেম্বলি শুরু হলো আজকে পঞ্চম, তখনই 10,320 আমরা তখন ছিলাম। আপনাদের এখানে যারা টেলিভিশন যারা মন্ত্রী আছেন ওরাও এখানে, আমরা চিন্তা করছি যে ওনারা নিয়ম মোতাবেক করেন, তাই তো সুপ্রিম কোর্ট বলেছে নো ক্যান্সেল। যেহেতু ওনারা যদি আমি আদর কিন্তু আপনারা জেনে শুনে ভীষণ ডকুমেন্টে বলেছিলেন স্থায়ী সমাধান হবে। আনফরচুনেটলি আপনারা গত 6 বছরে স্থায়ী সমাধান করতে পেরেছেন 170-75 জন করতলা শ্মশানে বা বিভিন্ন শ্মশানে বা আপনার কবরে ওদের স্থায়ী সমাধান হয়েছে। আমাদের মাননীয় মন্ত্রী আমাদের অপোজিশন লিডার ছিলেন আমাদের কনভেনর বাবু, আমাদের তার 5 জন সুইসাইড করেছে, তার মধ্যে 2 জন জানা তাই স্যার ফ্যাক্টস এই যে এটা হয়েছে কোম্পানিতে আমরা তো জব করছি এন্ড দে আর লাইফ ইফ দে আর টু পার্টিস এটা লাইফ ইমপ্লিকেশন খারাপ। কিন্তু আমি বলি যে দেশ আপনারা ভীষণ ডকুমেন্টে বলেছেন যে আমরা স্থায়ী সমাধান করব, তাইলে আপনারা 6 বছরে কয়জন করেছেন? সরকারের ইট ইজ দ্য পার্মানেন্ট সলিউশন এন্ড গ্রেট তাই আপনাদের হওয়া উচিত ওনাদের হওয়া উচিত যাবতীয় 10-15 বছর অ্যাকর্ডিং টু। কিন্তু এগুলি বারবার এখানে উপস্থিত করা আমি মনে করি না এটি যে ওয়াইজ ম্যানার। আমার বক্তব্য আপনারা এই যে আপনাদের অ্যাকর্ডিং টু বুকস এই যে খালি এগুলি কি করেছে, এগুলি 1 বছরের মধ্যে যদি পূর্ণ না করে অটোমেটিকলি অ্যাকর্ডিং টু ডিসিশন ক্যাবিনেট ডিসিশন যা না হয়েছে 1 বছরের মধ্যে লেফট সুতরাং পোস্ট লেফট সাইকেল তার দিতে পারবেন আপনারা।
আমি ট্যাগ নিয়ে বলেছি নতুনবাবুকে এলিমেন্টারি এবং এই সেকেন্ডারি এডুকেশনের কত পদ খালি বলতে পারছেন না, কিন্তু স্কুলগুলিতে পদ খালি আছে হাজার হাজার। আমি যেটা বলছি, আমি এখানে সুদীপ বাবুর যে প্রস্তাব যে এনেছে শর্ট ডিউরেশন, এটা আপনাদের মনে আছে, আপনারাও আপনারা রিলেটিভস বা সোসাইটি বা অ্যাসেম্বলি যারা বেকার, সব বেকারকে চাকরি দিয়েও দিতে পারে। এটা একটা ন্যাশনাল প্রবলেম আছে, কোনো গভর্নমেন্টে সব বেকারকে চাকরি দিতে পারে। কিন্তু আমি তো বলবো, মাননীয় লিডার অফ দ্য হাউস এসছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, যে আপনারা যদি কাইন্ডলি গত 6 বছরে একটা হোয়াইট পেপার দিয়েছেন যে আমরা এতজনকে চাকরি দিয়েছি, তাই কিন্তু সুন্দর। আমি কিন্তু এখানে পলিটিক্যাল ডিবেট করতে চাই। সুন্দরবাবু বলেছেন, জিতেনবাবু বলেছেন, আপনাদের যারা বলেছেন, ওনারা ঠিক বলেছেন, অল রাইট, কিন্তু রেজাল্ট জিরো। মাননীয় অধ্যক্ষ, আপনার তো আর্টস এক্সপেরিয়েন্স, দীর্ঘদিন আপনাকে দেখছি এবং চেয়ারে আছে। আমার বক্তব্য হলো, আমার মানে লেট আস বি জার্নালিস্ট, আমরা সবাই মিলে একটা কি করে বেকার সমস্যা কিছুটা সমাধান করা যায়। কারণ ত্রিপুরা যে ইন্ডাস্ট্রি যা ছিল সরকারি, এটাও ওই ডেজার্ট। এখন ইন্ডাস্ট্রি আপনারা চেষ্টা করছেন দিকে, যেটা বলেছেন যে এখানে নিউ ইনভেস্টমেন্ট আমরা দেখি। তারপরে সুদীপবাবু ইলেবোরেট করেছেন, আই ডোন্ট লাইক টু কিল ইউর ইম্পর্টেন্ট টাইমস, কারণ মুখ্যমন্ত্রী মহোদয় এসছেন দিল্লি থেকে, এসে এখানে এসছেন, থ্যাংক ইউ, মেনি থ্যাংকস, ইট ডিজার্ভস অ্যাপ্রিসিয়েশন। উনি দাঁড়িয়ে উত্তর দেবেন। আমার বক্তব্য, আমাদের বেকাররা কিছু পেতে পারবে না, এখানে ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়মেন্ট, এছাড়া তো আর কিছু নেই। ইন্ডাস্ট্রি খতম, আমাদের প্রাইভেট বড় ইন্ডাস্ট্রি এখানে নেই, বড় বড় সিটিতে প্রাইভেট কাজ থাকে, এখানে ছোট ছেলেরা করে এই কাজের কি একটা বিশ্বাস। আপনি তো জানেন গ্রুপ ডির জন্য এমএ পাস অ্যাপ্লাই করেছে, মেডাল সেই ইঞ্জিনিয়ার অ্যাপ্লাই, আপনি বলুন, হিউম্যানিটি থাকতে হবে। এখানে আমাদের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী সবাই বলে ইসেনশিয়াল গুড ম্যান, এটা সবাই কি প্রোডাক্টিভিটি থাকতে হবে। আমি অনুরোধ করি মাননীয় মুখ্যমন্ত্রী, আমি দীর্ঘদিন ছিল ওনার কিন্তু স্যার ঠিক আছে আপনি ভালো কথা তো শুনবেন না। আমি স্যার, আমি নিরপেক্ষ কথা বলছি, এখানে রাজনীতি কথা হাউ টু সলভ দ্য প্রবলেম। আমরা বলছি না যে 96 লাখ 7 লাখ আনএমপ্লয়েড সবাইকে আপনার চাকরি দেন, আমরা বলছি, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা রিকোয়েস্ট, যে যেগুলি পদ খালি ল্যাবস হবে, আপনার মানসিকতা এমন থাকার কথা নয়। আই নো ইউ মোর দ্যান 50 ইয়ার্স, আমি এখানে অনেক মন্ত্রী গেছি, কারণ মানসিকতা এমন থাকার কথা কেন বলছে, ইউ ফাইন্ড আউট দ্য রিজন এটা কোথায়। আমি কাউকে দোষারোপ করছি, হোয়াট ইজ দ্য প্রবলেম। এখন আপনার পোস্ট ক্রিয়েট করতে না পারে, আপনাদের এখন আপনি বলবেন পলিটিক্সে যাচ্ছি, ডাবল টাকা কি হবে। এখানে যদি কোনো রাজ্য 1 লক্ষ 2 লক্ষ কোটি টাকা পেতে পারে, কোনো রাজ্য যদি এমনিতে 15,000 কোটি টাকা পেতে পারে, আমরা কি ডাবল ইঞ্জিনের একটি চড়া মিটার পেতে পারি? তাই টাকার ব্যবস্থা করাটা আপনাদের দায়িত্ব, ইউ আর ইন পাওয়ার। আমরা অপোজিশন, আমরা কি করব? আমরা আন্দোলন করলে আপনার পুলিশ দিয়ে বেড়াবেন, আমরা আন্দোলন করতে যাব। আপনারা ইউ হ্যাভ টেকেন দ্য রেসপন্সিবিলিটি, ইউ হ্যাভ টু ডিসচার্জ ইউর ডিউটিস। এটা নর্মস। আমি লাস্ট
প্লিজ আপনারা সিরিয়াসলি দেখুন, আমরা যা বলছি তার বিরোধিতা করা নয়, আপনারা যা বলছেন আমরা বিরোধিতা করবো এটা নয়। বেকারদের সাথে আজকে সুদীপবাবু যে ইস্যুটা এনেছেন অত্যন্ত মর্মস্পর্শ এবং অত্যন্ত যুগোপযোগী। বেকারদের ক্ষেত্রে আছেন, আমার কাছে খুব খারাপ লেগেছে। আই ওয়াজ আউট অফ দ্য স্টেশন এট দ্যাট টাইম। এখানে দেখা গেছে ড্রাগ এই যে বি স্টুডেন্টের মধ্যে পাওয়া যাচ্ছে, এটা খুব খারাপ। কেন বেকাররা ওই অধঃপতনের দিকে যাচ্ছে? বিকজ দে আর নট গেটিং দেয়ার জবস অর আর্নিং সোর্স। আমি আপনাদের সবাইকে এই হাউস প্রকাশ পজিশন আমি বুঝি বেকারদের একটা যে যতদূর সম্ভব তাদের যা আপনাদের ভ্যাকেন্ট পোস্টগুলি তো এই জানে না, এগুলি আপনারা ফিল আপ করুন এবং ইফ পসিবল লিডার অফ দ্য হাউসকে বলছি যে গত 6 বছরে আপনারা একটা কি চাকরি দিয়েছেন কোন ডিপার্টমেন্টে কত, এক এক মিনিস্টার এক এক রকম স্টেটমেন্ট। ওকে প্লিজ দিস দ্যাট। থ্যাংক ইউ থ্যাংক ইউ। মাননীয় সদস্য শ্রী কৃষ্ণ মহোদয়। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়, সবাই যাওয়ার জন্য। মাননীয় বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন এখানে যে বিষয়টা উনি এনেছেন, ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে নিয়মিত বেতন ক্রমের সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদ সমূহ শীঘ্রই পূরণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে, এটা আমরা সবাই মিলে পজিটিভলি আমরা ডিসকাশন করছি। আমাদের সরকারও যথেষ্ট, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার আমরা সচেষ্ট আছি আমাদের এই দেশকে স্বনির্ভর করে গড়ে তোলার জন্য, আত্মনির্ভর করে গড়ে তোলার জন্য। আর সেটা গড়ে তোলার জন্য আমাদের প্রত্যেকটা ভারতবাসীকেই স্বনির্ভর করে গড়ে তুলতে হবে এবং আত্মনির্ভর করে গড়ে তুলতে হবে। সেই দিশাতে আমাদের সরকার কাজ করছে। কিন্তু উনি আলোচনা করতে গিয়ে কিছুটা বিষয়ান্তর হয়ে কতগুলো অনিয়মের কথা উনি তুলেছেন এবং বিশেষ করে ব্যক্তিগতভাবে কিছুটা আক্রমণের পথে হেঁটেছেন। সেই জায়গাতে আমি তীব্র আপত্তি জানাচ্ছি। উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওএসডি থেকে শুরু করে কয়েকটা আপত্তিকর কথা তুলেছেন, কয়েকটা নিয়োগের কথা উনি আপত্তি জানিয়েছেন। আমি ওনাকে আগ্রহ করতে চাই, আপনি তো যদি এই নিয়োগগুলো যদি অনিয়ম ভাবে হয়ে থাকে বা বেনিয়মে হয়ে থাকে, আপনি তো 10,323-কে অনিয়ম কিংবা বেনিয়ম দেখে আপনি চ্যালেঞ্জ করে 10,323-এর ভবিষ্যৎ খেয়েছেন। তো এটার ক্ষেত্রে আপনি চ্যালেঞ্জ করে দেখুন, এটা আপনার কাছে একটা আগ্রহ রইল। আপনি অনেক অনিয়ম বেনিয়মের কথা চলেছেন, আমরা এখানে যারা বিধায়করা আছি, আমি তো আপনাকে বলতে চাই, আপনি আচরণী ধর্ম শিখাও অপরে। আমরা সমস্ত বিধায়করা তো আমাদের সরকার নির্দেশিত যে বিধায়ক আবাসন আছে, আমরা সেই বিধায়ক আবাসনে আছি। বর্তমানে আপনি কোথায় আছেন এটা আমার একটু জানার আগ্রহ। পুরনো যে আবাসনগুলো আছে আমাদের সরকার নির্দেশ দিয়েছে যে সেখান থেকে যারা শিল্পের সবাই নতুন বিধায়ক আবাসনে আমরা আছি, কিন্তু আমি যতদূর জানি আপনি এখনো সমস্ত সরকারের নিয়ম, চিঠি, সমস্ত কিছুকে অমান্য করে ভাবে
নির্দেশিকাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আপনি এখনো সেখানে আছেন। শহরের বুকে পূর্বে দুটো অবৈধ বাড়ি নির্মাণ নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। আগরতলা পৌর নিগম সেটাতে হস্তক্ষেপ করেছে এবং আমরা দেখেছি সেই বাড়ি নির্মাণ অবৈধ বলে বিভিন্ন পত্র পত্রিকায় এসছে। উনি শুরু করেছিলেন, না না উনি শুরু আপনি করেছিলেন। অন্য সময় কি ট্রাভেল করেন ওদেরকে আর এবারে আপনি না 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 স্যার এটা হতে পারে না এই প্রসঙ্গটা উনি জিরো আওয়ারে তুলে বলুন ঠিক আছে পছন্দ করে অনেক অনেক কথা বলে সাথে কিন্তু কেউ কারোর বক্তব্য থাকে না না তা আপনি তো তাহলে আদারওয়াইজ সাপোর্ট করছেন আপনি কি উনার বক্তব্যটা সাপোর্ট করছেন? না আপনি কি উনার বক্তব্যটা সাপোর্ট করছেন? এই প্রসঙ্গ এর সাথে উনিও তো প্রসঙ্গের বাইরে আছেন। উনিও তো প্রসঙ্গের বাইরে আছেন। বহু বছর আগে শ্যামলী বাজারে ব্রিগেডিয়ারকে উনি ওনার স্বর্গীয় পিতৃদেব যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন এই রাজ্যে ওনাদেরই সরকার, কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল, শাসন জারি হয়েছিল। কোন নিয়মের ফলে শাসন যদি পালন করে থাকেন হয়েছিল? কিশোর কার সরকারদের বলতে দিতেন কার মাননীয় সুদীপ রায় বর্মনের ওনার পিতা স্বর্গীয় I don't mind. You're going to say any damn thing, but I speak in আর যদি মনে করেন মাননীয় স্পিকার স্যার, think that illegally I am staying in the place of the assembly property. You are issued to vacate the premises. I take it. Let's say I take it. I have sought your permission because I do not have any place to reside. ঠিক আছে I do not want to stay there. I do not have any place to reside. And if you think that illegal, I stay where there is illegal, you are liberty to issue me with a notice to vacate the premises, which I have. But I will not go down under any circumstances, under any pressure. nobody trying I will come down. আমি অনেক কিছু বলিনি, আর ব্যক্তিগত কাউকে আক্রমণ করিনি। ঠিক আছে I have raised some valid points against one officer, not against any member of the Legislative Assembly. I have raised a point that how that conspiracy is going on, trying to malign the Chief Minister. I have not attacked the Chief Minister. And if someone attacks me personally on my dad, I don't bother, I will not mind because he is younger brother of mine, he is new to the politics. I handle the situation as I can handle. And many things I have not said. If they try to compel me, I will come out 100%, double the speed with attack. ঠিক আছে এটা কিন্তু আমি অনেক কিছু কই না, দরকার নেই বাদে ওকে আমি অনেক কিছু কই না। ইলিগেল মাই করার চোখে ফেললে ইজ নট ইলিগেল। ইউ টেক ইট ফ্রম মি। ওকে বাট অনেকের বিল্ডিং আছে, যেখানে বিল্ডিংয়ের রাস্তা ফুটপাত দখল করে। ডোন্ট কম্পেল মি, আই হ্যাভ গট অল ম্যাপস এন্ড অল পিকচার্স। চার ঠিক আছে স্টপ কোন পাড়া, কোন রাস্তা, কোন প্যাসেজ কে বিল্ডিং তুলছে, আমার সব ম্যাপ ট্যাপ আমি কিন্তু করি নাই, কিছু করি নাই। ঠিক আছে আমি ওকে একদম নো জানো নো 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 না না ইউ নো ওয়াই না না নো You নো want it? নো ফর এনিওয়ান প্লিজ সিট ফলো কিশোর না বলো না না জীবিকা আছে যা এক্সপেক্ট করবে না রেকর্ড করতে পারে না একজন জীবিত লোককে আপনি মারতে পারেন না আছে এটা একটা ফিউচার এখন হয় না এটা বলতে গিয়ে বোধ স্লিপ অফ টাং না না আমি সাধারণত বলেছি যে এটা বলেছেন
সঠিক নয়। বলেছে বলেছে ঠিক আছে বলেছে আমি কেন ঠিক আছে আমি বলছি সাজাতে বলেছি আমি না। হ্যাঁ কৃষ্ণবাবুকে সাজাতে বলেছি। স্যার আরে এখন বলবো তো একেবারে যে কিশোরবাবু জাস্ট বক্তব্যটা দেখি এই পাতাতে এটাকে এক কাজ করুন শরীর হবে। আমি প্রথমে বলেছি কিশোরবাবুর সঠিক না কিশোরবাবু প্লিজ কন্টিনিউ তবে কিশোরবাবু আপনি অ্যাকসেপ্ট করবেন না অ্যাকসেপ্ট করতে জায়গা রয়েছে প্লিজ আপনি সিরিয়াস পলিটিশিয়ান আর সিরিয়াস পলিটিশিয়ান নেভার অ্যাকসেপ্ট মাননীয় অধ্যক্ষ মহোদয়, যদি উনি সিনিয়র বিধায়ক হয়ে যদি বিষয়ান্তর না করতেন হয়তো আমার এটা বিষয়ান্তর হতো না। ওনার কাছে যদি তথ্য থাকে আমাদের কাছেও তথ্য আছে। আর যেটা আমি হয়তো বোঝাতে পারিনি তার জন্য দুঃখ প্রকাশ করছি। আমি যেটা বলতে চেয়েছিলাম স্বর্গীয়, বাস্তবে ওনার পিতা সম্পর্কে আমি স্বর্গীয় বলতে চাইনি, কারণ ওই সময় দুজন চিফ মিনিস্টার ছিলেন, একজন স্বর্গীয় হয়েছে আর সেই সময় রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। কোন নিয়মের কারণে রাষ্ট্রপতি শাসন জারি হয়নি, তো সুতরাং আমরা তো তার কাছে শিখবো সেটা আমাদেরকে দেখতে হবে, তার ইতিহাস আমাদেরকে জানতে হবে। যাই হোক, বেকার ব্যবস্থা যেটা নিরসনে আমাদের সরকার যথেষ্ট সংবেদনশীল। আমিও একজন বেকার, ওনাদের আমিও মাস্টার ডিগ্রি হোল্ডার। সমস্ত নিয়ম কানুন সমস্ত কিছু যদি আমাদের সরকার আসার পর যে ট্রান্সপারেন্সির মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে সেটা যদি ওনাদের আমলে থাকতো তাহলে আমি 2004 সালে মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরও হয়তো আমি চাকরি পেতাম, কিন্তু ওনারা করেননি বলে আমি পাইনি। আমারই সঙ্গে বন্ধু যে 3 বার আমি বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করেছি, সেও বাংলা অনার্সে ভর্তি হয়েছে, 3 বার অনার্স, আবার কলেজ চেঞ্জ করে অন্য কলেজে এসে ভর্তি হয়ে তখন পাস করেছে 7 বারে। সে অনার্স 7 বছর লেগেছে কমপ্লিট করার পর, কিন্তু সে চাকরি পেয়েছে কেন? সে তাদের পার্টি করে বলে চাকরি পেয়েছে। এ হচ্ছে তাদের নিয়োগ প্রক্রিয়ার নমুনা ছিল। আমি এক্সাম্পল আছে এখানে, কিন্তু আমরা সেই ক্ষেত্রে কোনো পার্টি দেখি না। বেকার যাদের তৈরি না হয় তার জন্য আমাদের সরকার, আমরা জানি, এডুকেশন সিস্টেমও পরিবর্তন এনেছিল। যে ন্যাশনাল এডুকেশন পলিসি আছে সেই ন্যাশনাল এডুকেশন পলিসিতে যাতে ভারতবর্ষের বেকার নাই তৈরি হয় সেই ধরনের শিক্ষা ব্যবস্থা আজকে এত বছর পর ভারতবর্ষে লাগু হয়েছে। তো আমি আশা করি আর বাকি বর্তমানে যে বেকার যুবক যুবতীরা আছে তাদেরকেও বিভিন্নভাবে আমাদের সরকার শুধু লোন প্রদান, বিভিন্ন স্কিলে তাদের মধ্যে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কর্মের সাথে যুক্ত হচ্ছে। মহিলাদের আমরা এসএসজি গ্রুপের সাথে যুক্ত করছি এবং এসএসজি গ্রুপের মহিলারা আজকে লাখপতি দিদিতে রূপান্তরিত হচ্ছে। তো সেটা কি কর্মসংস্থান নয়? ফিশারি ডিপার্টমেন্ট থেকে শুরু করে, কৃষি ডিপার্টমেন্ট থেকে শুরু করে, তারপরে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, এগুলো কিসের জন্য? এগুলো আমাদের বেকার সমস্যা সমাধান করার জন্যই আমাদের সরকার এই প্রকল্পগুলো এনেছে। শুধু চাকরি দিয়ে এই বেকার সমস্যার সমাধান কেউ মেটাতে পারবে না। একদিকে আমাদের যেরকম যারা আছে তাদেরকে বিভিন্ন স্কিলের ট্রেনিং দিয়ে তাদেরকে কিভাবে কর্মমুখী করা যায় তার জন্য আমাদের সরকার সচেষ্ট আছে। ভবিষ্যতে যাতে কেউ বেকার সার্টিফিকেট নিয়ে এডুকেশন সিস্টেম থেকে না বেরোয় তার জন্য আমাদের সরকার যথেষ্ট সচেষ্ট আছে। ধন্যবাদ স্পিকার মহোদয়। মাননীয় সদস্যদের অবহিত করছি এরপরে জিতের বাবুর আরেকটি সার্টিফিকেশন আছে, তাই আগে থেকে চিন্তা করি আমরা সামান্য জল খাওয়ার ব্যবস্থা করেছিলাম লবিতে, শেষ হলে রাখতে হবে না, এটা যেটা
থেকে প্রবর্তনের আসতে মানব মন্ত্রীর উত্তর মানে সেটাতে বলছি এটা পরে এটা পরে সরকারের বিরোধী মন্ত্রী শেষে উঠছে আগে জানিয়ে রাখলাম আর কি আধা ঘন্টার জন্য মনে রাখলো মন্ত্রীর উত্তরের পরে আধা ঘন্টার জন্য একটা বিরতি হবে না আর সাড়ে 9টা মতো পারবে আচ্ছা যেগুলো আছে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে মাননীয় স্পিকার স্যার, ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরের নিয়মিত বেতনক্রম সরকারি নিয়োগযোগ্য শূন্যপদ শীঘ্রই পূরণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে মাননীয় সুদীপ রায় বর্মন যে আলোচনা রেখেছেন, প্রথমত এই হলে যারা আছেন সবাইকে অবগত করতে চাই, উনি যে বক্তব্যটা সারাংশ ছিল একটা নিরাশজনক যে এই রাজ্যের বেকারত্ব হার বৃদ্ধি পাচ্ছে এবং কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নাই, এটাই মূলত ছিল। আমি তথ্য সহকারে আপনাদেরকে তুলে দেব যে এখানে এই সময়ের মধ্যে এবং তিনি 4 বার উপস্থাপন করেছেন যে 2022 সাল থেকে ইন্টারভিউ চলছে। 2022 সাল থেকে চলছে এর জন্য আপনারা সবাই জানেন এই গভর্নমেন্ট 2018 সালে যখন প্রতিষ্ঠা হয় তারপর থেকেই 2018 সালের শেষ দিকে কোভিড চলে আসে, কোভিডের কারণে 19-20 দুটা বছর নষ্ট হয়ে যায়। 20 পর থেকেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, এর জন্য একটু সময় দিয়েছে, কিন্তু এই সময়ের মধ্যে যত সংখ্যক সরকারি চাকরি নিয়োগ হয়েছে সেটা নিরাশাজনক না। কমিউনিস্টের লাস্ট 25 বছরের সঙ্গে যদি তুলনা করেন দেখবেন এর থেকে অনেক বেশি হয়েছে। হ্যাঁ, সংখ্যাটা আমার ওই একজন বিধায়ক সিপিএম বলেছেন নয়ন সরকার যে সংখ্যাটা